आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है, जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे। और इसमें सभी सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का, और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने। और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है, और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजूरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एकीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্তর কাছে তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে এলাম, এটি উঠানোর লাগিয়ে কইছে। তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট চুলাইবেন। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। আমি অন্য সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা, এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো কীভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে বালু ফ্রেশ বালু দিয়ে তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না, তার ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করুক না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতেছ। এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছ এটি? হ্যাঁ, বালু নেই এটি, তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক।
তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা কনের দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো এটা নেই। এটি এমনি টিলের মাটি নেই, এটি টিলের বালু। শিক্ষা বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ করা বন্ধ করো। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই।
ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে নবম শ্রেণী থেকে ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা অনুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা ইনকে লোক নিরাপদ দিচ্ছে ডাক। সরনা সামনে এই নইলে সংগ্রাম, এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন, শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই এইভাবে কোনোভাবেই
সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে। এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই। তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন। কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো। এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে সামিল। এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ব্যবস্থা করে আমরা জানাচ্ছি সুশৃঙ্খলভাবে দাঁড়াবো।
15 দিন ধরে ক্লাস করানোর পর তারা পরীক্ষা নেবে এরকম ঘোষণা দিচ্ছে। আমরা কোনো বন্ধু করতেছি না, ছাত্রছাত্রীদের দাবি নিয়ে শিক্ষা নিয়ে উচ্চ শিক্ষা আমরা লিগার সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো যাতে আমাদের এই পুজো আরম্ভ ধীরে জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না
না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কিভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কিভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কিভাবে তৈরি হয়েছে, ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না, আমরা এটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ ওইটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভের একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটির পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান, মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ইচ্ছে। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করি।
आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने। और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजूरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एकीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমিও তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্তর কাছে তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে গেল, এটি উঠানোর লাগিয়ে গেছে। কারণ তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট জুলাইবাড়ি। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। হ্যাঁ, আমি অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা যে এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো এইভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে ভালো ফ্রেশ বালু দিয়া তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না বা ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করক না। কাজ করতেছ? কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতেছ। এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছ? এটি হ্যাঁ বালু নেই, এটি তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো ঠিক নেই। এটি এমনি টিলের মাটি নেই, এটি
হ্যাঁ টিলার পাবে। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি মানে শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000-2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই, ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীর একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে 9ম শ্রেণী থেকে
ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ। জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা অনুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা। ইনকে মাহবুব জিন্দাবাদ, ऐसे পাই দিচ্ছে ডাক। সরো না সামনে দে। এই নইলে সংগ্রাম চলছে, চলবে। এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র
একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই, তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন, কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে সামিল। এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত, আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিললে এভাবে দাবি ব্যবস্থা করে আমরা জানাইছি সুস্থভাবে দাঁড়াবো। তারা পরীক্ষা নিবে এরকম ঘোষণা দিচ্ছে। গেট খুলতে
খেলাতে পজিশন দিতা আমরা কত লিগার জানুয়ারি বাড়ি ঠিক আছে তো এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মা রাতে দিছে দুর্গা মায়ের সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো যাতে আমাদের এই পুজো আরম্ভ জীবনযাত্রা কীভাবে বাসস্থান আমরা তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বই রাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না
না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কিভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কিভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কিভাবে তৈরি করেছে, ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না, আমরা এটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ ওইটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটির পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান, মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় হয়েছে। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়, আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন, এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করি।
आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का, और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने। और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है, और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजूरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एपीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্ত কিছু, তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে গেল, এটি উঠানোর লাগিয়ে কইছে। কারণ তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট চলে যাবে। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। হ্যাঁ, আমি তো অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা, এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো এইভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে বালু ফ্রেশ বালু দিয়া তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না, তার ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করুক না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতেছ। এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছ এটি? হ্যাঁ, বালু নেই, তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো ঠিক নেই।
এটি এমনি টিলের মাটি নেই এটি টিলে পাবে। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি মানে শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রপত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই, ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীর একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে 9ম শ্রেণী থেকে
ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা অনুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা। ইনকে লোক জিন্দাবাদ, এসএফআই দিচ্ছে ডাক। সরনা সামনে এই নইলে সংগ্রাম, এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার, পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন, শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র
একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই, তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন, কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে সামিল। এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ব্যবস্থা করে আমরা জানাইছি সুশৃঙ্খলভাবে দাঁড়াবো। তারা পরীক্ষা নিবে এরকম ঘোষণা দিচ্ছে। গেট খুলতে
নেক্সট একটা চাবি দিলেই জ্বালাইছে জ্বালাইছে হ্যাঁ তানের একটা দেখ দাঁড়ান এটা লইছি না তো ইয়া বিষয় একটু বিচ্ছা গল্প করতো না এটা কাগজ আছে দাদা এটা কি লোক আছে নি যারা নিব বেশি লাগা অত বেশি লাগা দেয় এটা কি আগে একবার চুরি হয়েছিল ছিল তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ডওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উদ্ধার হয়েছে। আচ্ছা, কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত জুন মাসে কেস নেওয়া হয়েছিল। মোট কয়টা? 3টা। আরে কি রে দুবাই দিতেছ দুবাই আবার সরস ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার বুটটা দিতেছেন বুটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশন? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ, যে গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলো ম্যাক্সিমাম আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ,
কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের ভোজনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়ন। খেলাতে পজিশন দিতে আমরা ওই প্রথমের দিকটা পিছনে থাকি, এখন তো লিগ আরম্ভ হয়ে গেছে। এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মার আপনি দিছে দুর্গা মায়ের সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের এই পুজো আরম্ভ জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বই রাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না অরিজিনাল? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কীভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কীভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কীভাবে তৈরি করেছে ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা
মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না আমরা, এটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ এটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে, ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটি পুজো কমিটির সম্পাদক। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় হয়েছে। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়, আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন, এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখি, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করছি।
आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का, और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने, और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है, और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजूरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एपीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্তর কাছে তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে এলাম, এটি উঠানোর লাগিয়ে কইছে। কারণ তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট চলাইবেন। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। আমি যে অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা, এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো কীভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে ভালো ফ্রেশ বালু দিয়া তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না, তার ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করক না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতেছ। এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছ এটি? হ্যাঁ, বালু নেই, তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো
এটি এমনি টিলের মাটি নেই এটি টিলে পাবে। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি মানে শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রপত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই, ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ,
একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে নবম শ্রেণী থেকে ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা অনুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা দিচ্ছে ডাক। সরনা সামনে এই নইলে সংগ্রাম, এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার, পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন, শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র
একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই, তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন, কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে সামিল। এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ব্যবস্থা করে আমরা জানাচ্ছি সুশৃঙ্খলভাবে দাঁড়াবো। মিছিলে দলে দলে ক্লাস করানোর পর তারা পরীক্ষা নিবে এরকম ঘোষণা দিচ্ছে। গেট খুলতে
আমরা কোনো বন্ধু করতেছি না ছাত্রছাত্রীদের দাবি নেই নেক্সট একটা চাবি দিলেই জ্বালাইছে জ্বালাইছে হ্যাঁ তানের একটা দেখ দাঁড়ান দাঁড়ান এটা লইছি না তো ইয়া বিষয় একটু বিচ্ছা গল্প করতো না এটা কাগজ আছে দাদা এটা কি লোক আছে নি যারা নিব আরে অত দিন ভালো লাগছে আমি তো নিউজ পাইয়া নাই মালিক আর কোন দিকে আমি তো কোরআনকে লিখি নেই সবাই থেকে তো দিছেন আপনি ওই ও বেশি লাগা অত বেশি লাগা না এদিকে চলো এটা কি আগে একবার শুরু হইছে ছিল তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ডওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়ার আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উদ্ধার হয়েছে। আচ্ছা, কোথায় থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত জুন মাসে কেস নেওয়া হয়েছিল। মোট কয়টা? 3টা। আরে কি রে দুয়াই দিতেছ দুয়াই আবার সরস ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার বুটটা দিতেছেন বুটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশন? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ, যে গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলো ম্যাক্সিমাম আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ,
কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের ভোজনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়ন। খেলাতে পজিশন দিতে আমরা প্রথম লেগ দিকটা চলে যাচ্ছি, এখন তো লিগ আরম্ভ হয়ে গেছে। এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মার আপনি দিছে দুর্গা মায়ের সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের এই পুজো আরম্ভ জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না অরিজিনাল? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কীভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কীভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কীভাবে তৈরি হয়েছে ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা
মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না আমরা, এটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ এটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে, ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটির পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়, আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন, এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখি, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করি।
आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का, और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने, और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है, और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजूरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एपीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্তর কাছে তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে গেলাম, এটি উঠানোর লাগিয়ে গেছে। কারণ তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট চলে গেলি। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। আমি অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা, এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো এইভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে ভালো ফ্রেশ বালু দিয়া তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না বা ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করো না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতেছ, এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছ এটি? হ্যাঁ, বালু নেই, এটি তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো ঠিক নেই। এটি এমনি টিলের মাটি নেই, এটি
টিলে পাবে। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি মানে শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে। কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই। ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে 9ম শ্রেণী থেকে
ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ। জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা অনুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা ইনকে লোক জিন্দাবাদ ऐसे পাই দিচ্ছে ডাক সরনা সামনে এই নইলে সংগ্রাম চলছে চলবে, এই নইলে আন্দোলন চলছে। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়া মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র
একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই, তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন, কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ক্লাস করানোর পর তারা পরীক্ষা নিবে এরকম ঘোষণা দিচ্ছে। গেট খুলতে
আমরা কোনো গন্ডগোল করতেছি না, ছাত্রছাত্রীদের দাবি নেই। নেক্সট একটা চাবি দিলেই জ্বালাইছে জ্বালাইছে হ্যাঁ তানের একটা দেন দাঁড়ান দাঁড়ান এটা লইছি না তো ইয়া বিষয় একটু বিচ্ছা গল্প করতো না এটা কাগজ আছে দাদা এটা কি লোক আছে নি যারা নিব আরে অত দিন ভালো লাগছে আমি তো নিউজ পাই নাই এটা কি আগে একবার চুরি হয়েছিল ছিল, তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ড ওভার করছি লিগেলি, সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়ার আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উদ্ধার হয়েছে। আচ্ছা, কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত জুন মাসে কেস নেওয়া হয়েছে। মোট কয়টা? 3টা। আরে কি রে দুবাই দিতাছ দুবাই আবার সরস ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার বুটটাইতেছেন বুটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশন? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ, যে গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলি ম্যাক্সিমাম আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ,
কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের ভোজনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়ন। খেলাতে পজিশন দিতে আমরা ওই প্রথম লেগটা পিছনে থাকি কত লিগার ঠিক আছে। তো এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মা রাতে দিছে দুর্গা মা সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো যাতে আমাদের এই পুজো আরম্ভ জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করেই করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না অরিজিনাল কিছু? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কীভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কীভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কীভাবে তৈরি করেছে ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা
মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না আমরা, এটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ এটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে, ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটির পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় হয়েছে। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করছি।
Tripura, whose presence has truly elevated his standard and with आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का, और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने, और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है, और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजुनी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एपीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্তর কাছে তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে গেল, এটি উঠানোর লাগিয়ে কইছে। তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট চুলাইবাড়ি। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। আমি অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা যে এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো এইভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে ভালো ফ্রেশ বালু দিয়ে তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না বা ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করুক না। কাজ করতেছ? কি কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের।
পোস্টেডে ইয়ে করতেছ, এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছো এটি? হ্যাঁ বালু নেই এটি, তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ আমরা লোকের লোক তো তোমরা যে এইভাবে টিলের মাপ বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো কেন? এটি এমনি টিলের মাটি নেই, এটি টিলের বালু। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে,
আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই। ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে নবম শ্রেণী থেকে ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা অনুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা ইনকে লোক জিন্দাবাদ ऐसे পাই দিচ্ছে ডাক সরনা সামনে এই নইলে সংগ্রাম চলবে, এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা
অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর, সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে। এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই। তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন। কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো। এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে সামিল। এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ব্যবস্থা করে আমরা জানাইছি সুশৃঙ্খলভাবে জানাবো।
তারা পরীক্ষা নেবে এরকম ঘোষণা দিয়েছে। আমরা কোনো গন্ডগোল করতেছি না, ছাত্রছাত্রীদের দাবি নেই। নেক্সট একটা চাবি দিলেই জ্বালাইছে জ্বালাইছে তানের একটা দেন, দাঁড়ান দাঁড়ান, এটা লইছি না। ইয়া বিষয় একটু বিচ্ছা, বিষয় একটু বিচ্ছা গল্প করতো না। এটা কাগজ আছে দাদা, এটা কি লোক আছে নি যারা নিব? বেশি লাগা, অত বেশি লাগা না। এটা কি আগে একবার চুরি হয়েছিল? ছিল তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ড ওভার করছি লিগেলি, সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে, সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়ার আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উদ্ধার হয়েছে। আচ্ছা, কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত আপনার জুন মাসে কেস নেওয়া হয়েছিল। মোট কয়টা? 3টা। আরে কি রে ডুবাই দিতেছ, ডুবাই আবার সরস। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার বুটটা আইতেছেন, বুটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশন? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের। আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ, যে গাছগুলি লাগানো হয়
বেশি এগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলো ম্যাক্সিমামে আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ, কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের ভোজনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়ন। খেলাতে পজিশন দিতে আমরা ওই প্রথম দিকটা পিছনে থাকি, এখন তো লিগ আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মা রাতে দিছে দুর্গা মায়ের সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের এই পুজো আরম্ভ জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না অরিজিনাল কিছু? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কীভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কীভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কীভাবে তৈরি হয়েছে ওই রকমভাবে তৈরি করেছি। আমরা কোনো মানব জীবন বা মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না, আমরা ওটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ ওইটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো
কিন্তু কিভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি। দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটির পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, মায়ের কাছে সেটা প্রার্থনা করছি।
आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने। और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजूरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एपीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্ত কিছু তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে গেল, এটি উঠানোর লাগিয়ে কইছে। কারণ তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট জুলাইবাড়ি। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। আমি অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা যে এইভাবে দেশের কাজ হচ্ছে, এটা তো এইভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে ভালো ফ্রেশ বালু দিয়ে তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না বা ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করুক না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতে বালু না মাটি? তোমরা কি দেখতেছো এটি? হ্যাঁ, বালু নেই, তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো কেন? এটি এমনি টিলের মাটি নেই, এটি টিলের বালু।
কতটুকু? আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই, ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে 9ম শ্রেণী থেকে ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে, এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই, রাজ্যের ছাত্র সমাজ
সমস্ত শিক্ষা অনুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন, শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা ইনকে লোক জিন্দাবাদ, এসএফআই দিচ্ছে ডাক। সরনা সামনে এই নইলে সংগ্রাম, এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে। এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে
ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই। তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন, কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ব্যবস্থা করে আমরা জানাচ্ছি সুস্থিরভাবে জানাবো। মিছিলে দলে দলে তারা পরীক্ষা নিবে এরকম ঘোষণা দিচ্ছে। গেট খুলতে হইব। আমরা কোনো বন্ধু করতেছি না, ছাত্রছাত্রীদের দাবি নেই। শিক্ষা নেক্সট একটা চাবি দিলেই জ্বালাইছে
হ্যাঁ আতানের একটা দেন, দাঁড়ান দাঁড়ান, এটা লইছি না। ইয়া বিষয় একটু বিচ্ছা, বিষয় একটু বিচ্ছা গল্প করতো না। কাগজ আছে দাদা, এটা কি লোক আছে নি যারা নিব? আরে অত চিন্তা ভালো লাগছে আমি তো নিউজ পাই না মালিক তো আগে যাবো। আর কি কিছু না আমি আগে তো আগে লিখি নেই সবার থেকে তো কিছু না। ওই ও বেশি লাগা, অত বেশি লাগা তাই এদিকে চলো। এটা কি আগে একবার চুরি হয়েছিল? ছিল তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ড ওভার করছি লিগেলি, সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়ার আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই করা হয়েছে। আচ্ছা, কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত আপনার জুন মাসে কেস নেওয়া হয়েছিল। মোট কয়টা? 3টা। আরে কি রে দুয়াই দিতেছ, দুয়াই আবার সরস। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। বুটটা দিতেছেন, বুটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশন? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ, যে গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলো ম্যাক্সিমাম আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ, কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের ভোজনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে? হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়নে।
খেলাতে পজিশন দিতে আমরা প্রথমের দিকটা পিছনে শান্তি এখন তো লিগ আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মার আপনি দিছে দুর্গা মায়ের সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো যাতে আমাদের এই পুজো আরম্ভ জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না অরিজিনাল কিছু? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কীভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কীভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কীভাবে তৈরি হয়েছে ওই রকমভাবে তৈরি করেছি। আমরা কোনো মানব জীবন বা মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না, আমরা ওটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি বা আমরা পাহাড়ের যে শেপ ওইটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো
আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটির পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা হয়। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, মায়ের কাছে সেটা প্রার্থনা করি।
आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का, और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने, और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है, और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजूरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट को स्कूल एपीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্ত কিছু তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠাই এলাম, এটি উঠানোর লাগিয়ে কইছে। তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট জুলাইবাড়ি। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। আমি জনসময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো কীভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে বালু ফ্রেশ বালু দিয়ে তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না বা ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করুক না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতেছ। এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছ এটি? হ্যাঁ, বালু নেই এটি, তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো ঠিক নেই। এটি এমনি টিলের মাটি নেই এটি।
টিলে পাবে। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি মানে শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই, ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীর একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে 9ম শ্রেণী থেকে
ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ দিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষা অনুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা ইনকে ভাও জিন্দাবাদ এসএফআই দিচ্ছে ডাক সরনা সামনে এই নইলে সংগ্রাম চলবে, এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র
একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই, তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন, কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। তারা পরীক্ষা নিবে এরকম ঘোষণা দিচ্ছে। গেট খুলতে
আমরা কোনো বন্ধু চাইছি না, ছাত্রছাত্রীদের দাবি নেই। নেক্সট একটা চাবি দিলেই জ্বালাইছে জ্বালাইছে হ্যাঁ তানের একটা দেন দাঁড়ান দাঁড়ান এটা লইছি না ইয়া বিষয় একটু বিচ্ছা গল্প করতো না এটা কাগজ আছে দাদা এটা কি লোক আছে নি যারা নিব আরে অত দিন ভালো লাগছে আমি তো নিউজ পাই না মালিক বেশি লাগা অত বেশি লাগা দেয় এটা কি আগে একবার চুরি হয়েছিল ছিল। তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ড ওভার করছি লিগেলি, সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়ার আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই করা হয়েছে। আচ্ছা কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত জুন মাসে কেস নেওয়া হয়েছিল। মোট কয়টা? 3টা। আরে কি রে দুয়াই দিতেছ দুয়াই আবার সরস ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার বোটটা দিতেছেন বোটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশন? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ, এই গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলো ম্যাক্সিমাম আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ,
কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের ভোজনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়ন। খেলাতে পজিশন দিতে আমরা প্রপারলি ঠিকঠাক কিছু এখন তো লিগ আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মা রাতে দিছে দুর্গা মায়ের সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের এই পুজো আরম্ভ ধীরে জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না অরিজিনাল কিছু? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কীভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কীভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কীভাবে তৈরি করেছে ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা
মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না আমরা, এটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ ওইটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে, ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটি পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভ। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করি।
आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने। और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजुरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एपीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্তর কাছে তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে গেল, এটি উঠানোর লাগিয়ে কইছে। কারণ তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট জুলাইবাড়ি। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। হ্যাঁ, আমি অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো এইভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা তো চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে ভালো ফ্রেশ বালু দিয়া তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না বা ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করক না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতেছ, এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছ এটি? হ্যাঁ, বালু নেই, এটি তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো কেন
এটি এমনি টিলের মাটি নেই এটি টিলের বালু। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি মানে শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রপত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই, ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীর একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে 9ম শ্রেণী থেকে
ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষানুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা ইনকে ভাব জিন্দাবাদ ऐसे পাই দিচ্ছে ডাক সরনা সামনে দে এই নইলে সংগ্রাম চলছে চলবে, এই নইলে আন্দোলন চলছে। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়া মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র
একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই, তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন, কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তার কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ব্যবস্থা করে আমরা জানাইছি সুশৃঙ্খলভাবে জানাবো। তারা পরীক্ষা নিবে এরকম ঘোষণা দিচ্ছে। গেট খুলতে
নেক্সট একটা চাবি দিলেই জ্বালাইছে জ্বালাইছে হ্যাঁ তানের একটা দেন দাঁড়ান দাঁড়ান এটা লইছি না ইয়া বিষয় একটু বিচ্ছা গল্প করতো না এটা কাগজ আছে দাদা এটা কি লোক আছে নি যারা নিব আরে অত দিন ভালো লাগছে আমি তো নিউজ পাই না মালিক আর কোন কিছু না আমি তো কোরআনকে লিখি সবাই থেকে তো কিছু না ওই ও বেশি লাগা অত বেশি লাগা এদিকে চলো এটা কি আগে একবার চুরি হয়েছিল ছিল তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ড ওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়া আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই করা হয়েছে। আচ্ছা, কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত আপনার জুন মাসে কেস নেওয়া হয়েছে। মোট কয়টা? 3টা। আরে কি রে দুবাই দিতাছ দুবাই আবার সরস ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ভোটটা আইতেছেন ভোটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশনে? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ, যে গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলো ম্যাক্সিমাম আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ,
কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের ভোজনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়ন। খেলাতে পজিশন দিতে আমরা ওই প্রথম ম্যাচ থেকে পিছনে থাকছি, এখন তো লিগ আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মা রাতে দিছে দুর্গা মা। সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের এই পুজো আরম্ভ ধীরে জীবনযাত্রা কীভাবে বাসস্থান আমরা তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না অরিজিনাল কিছু? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কীভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কীভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কীভাবে তৈরি করেছে ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা
মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না আমরা, এটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ এটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে, ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটি পুজো কমিটির সম্পাদক। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা হয়। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় হয়েছে। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করি।
Agartala, whose presence has truly elevated his standing and with आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने। और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। Srimati Manjuni Sangha, Principal of St. Paul School, Ekinagar, Agartala, Srimati Beena এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্তর কাছে তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে গেলাম, এটি উঠানোর লাগিয়ে কইছে। কারণ তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট জুলাইবাড়ি। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। আমি অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা এইভাবে দেশে কাজ হচ্ছে, এটা তো এইভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা তো নদীর বালু দিয়া করো, তারা যে বালু ফ্রেশ বালু দিয়া তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না, তার ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করক না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের।
পোস্টেডে ইয়ে করতেছ, এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছো এটি? হ্যাঁ না বালু নেই, এটি তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো কেন? এটি এমনি টিলের মাটি নেই, এটি টিলের বালু। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি, যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে,
আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই। ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে নবম শ্রেণী থেকে ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষানুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তাল বাহানা ইনকে লোক জিন্দাবাদ ऐसे कोई দিচ্ছে ডাক সরনা সামনে এই নইলে সংগ্রাম চলছে চলবে, এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের
প্রশাসন, শিক্ষা দপ্তর, সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে। এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকরা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই। তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন। কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো। এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তার কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ব্যবস্থা করে আমরা এদিকে জানাইছি সুশৃঙ্খলভাবে জানাবো। মিছিলে দলে দলে
পর তারা পরীক্ষা নেবে এরকম ঘোষণা দিচ্ছে। আমরা কোনো বন্ধু করতেছি না, ছাত্রছাত্রীদের দাবি নেই। উচ্চশিক্ষা নেক্সট একটা চাবি দিলেছে জ্বালাইছে জ্বালাইছে হ্যাঁ তানের একটা দেন দাঁড়ান দাঁড়ান এটা লইছি না ইয়া বিষয় একটু বিচ্ছা গল্প করতো না এটা কাগজ আছে দাদা এটা কি লোক আছে নি যারা নিব ভালো লাগছে আমি তো নিউজ পাইয়া নাই বেশি লাগা অত বেশি লাগা এটা কি আগে একবার চুরি হয়েছিল? ছিল তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ড ওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়ার আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উদ্ধার হয়েছে। আচ্ছা, কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত আপনার জুন মাসে কেস নেওয়া হয়েছে। মোট কয়টা? 3টা। আরে কি রে দুবাই দিতাছ দুবাই আবার সরস ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। বুটটা দিতেছেন বুটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশন? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের এখানে। একটা অ্যাডভান্টেজ, যে গাছগুলি লাগানো হয়
সেগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলো ম্যাক্সিমাম আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ, কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের বুঝনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়ন। খেলাতে পজিশন দিতে আমরা প্রথমে কত লিখার ঠিক আছে। তো এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মার আপনি দিছে দুর্গা মা সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের এই পুজো আরম্ভ জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না
অরিজিনাল কিছু? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কিভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কিভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কিভাবে তৈরি করেছে, ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না, আমরা ওটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ ওইটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লাল বাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটি পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ইচ্ছে। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করছি।
आज ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने। और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। और हम सभी डिफरेंट सेक्टर से आए लोगों को भी बच्चों से संपर्क करने का, उनकी समस्याएं समझने का और उनकी समस्याओं को समाधान करने का भी एक अवसर मिलेगा। तो ये ऑक्सिलियम स्कूल एडमिनिस्ट्रेशन की तरफ से एक बहुत ही एक स्वागतपूर्ण एक कदम लिया गया है और हम उम्मीद करते हैं इससे बच्चों के फ्यूचर और उनकी पर्सनैलिटी को डेवलपमेंट करने में सहयोग मिलेगा। श्रीमती मंजूरी सांगा, प्रिंसिपल ऑफ सेंट पॉल स्कूल एटीनगर अगरतला, श्रीमती बीना এটা ওই তো আমি সকালবেলা যাওয়ার সময় দেখছি, তখন আমি ব্লক চেয়ারম্যানেরে করলাম আর কি। তো এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া, মানে টিলের মাটি বালু জাতীয় টিলের মাটি, এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে। তো আমি তখন চেয়ারম্যানেরে জিজ্ঞাসা করলাম এইভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে, তো এইটা তোরা একটু দেখোস না। আমি তাপস দত্তর কাছে তখন তাপস দত্ত আইসি, আইয়া দেখলো, দেখিয়ে কইছে যে না এইভাবে কাজ করার জন্য তারা নিষেধ করছে। ইঞ্জিনিয়াররা আসিল বেশ কয়েকজন গাড়ি টাড়ি লইয়া, তখন তারা কইছে যে না এটি দিও না, তারপরে যেটি দিছ এটি উঠে গেল, এটি উঠানোর লাগিয়ে কইছে। কারণ তারা তো এটি উঠাইছে না, তারা ইয়েনতে গেছে ইঞ্জিনিয়ারের। কাজটা কি কাজ হইতেছে বা কোন জায়গায় হইতেছে? এটা হলো নাগা পয়েন্ট জুলাইবাড়ি। কাজটা কি কাজ হইতেছিল? ওই তো পাওয়ারের, তারা তো দেখতেছে পাওয়ারের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ। আমি অনেক সময় কিছু করছি না, আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা এইভাবে দেশের কাজ হচ্ছে, এটা তো কীভাবে হয়। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি নদীর বালু দিয়া করো, তারা যে বালু ফ্রেশ বালু দিয়া তারা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করতেও আমরা কোনো বাধার ইয়ে নেই। আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না বা ইয়েও করি না, তারা ফ্রেশ বালু দিয়া ফ্রেশ ইয়ে দিয়ে করক না। কাজ করতেছ কি এর কাজটা করতেছ? হ্যাঁ, পাওয়ার গ্রিডের পোস্টেডে ইয়ে করতেছ। এই ঢালাই যে দিতেছ এটি কি বালু না মাটি? তোমরা কি দেখতেছ এটি? হ্যাঁ, বালু নেই, এটি তোমরা সবসময় কাজ করো না? হ্যাঁ, আমরা লোকের লোক, তো তোমরা যে এইভাবে টিলের বালু দিয়া কাজ করতেছ, তোমরা তো জিনিসটা তোমরা করার দরকার আছে। আমরা তো এটা দেশের লোক, দেশের কাজ, আমরা এলাকার কাজ না। তো এই এলাকার কাজ তোমরা এইভাবে টিলের বালু দিয়া, টিলের মাটি দিয়া তোমরা ঢালাই দিতেছ, টিলের বালু দিয়া ঢালাই দিতেছ, এটা তো কেন? এটি এমনি টিলের মাটি নেই, এটি
ফিরলে পাবে। আমরা এআইডিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট, এই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ফি মুকুব করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই যে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি, আমরা দাবি জানাচ্ছি প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। এই দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মান ধ্বংসের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় আমরা দেখছি কি মানে শিক্ষার বিভিন্ন সমস্যার দাবিতে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন পত্রপত্রিকায় উঠছে। এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা একদিকে স্কুল ডেভেলপমেন্ট ফি তারা দিতে হচ্ছে 1000 টাকা, তারপর মাইগ্রেশন ফি দিতে হচ্ছে আনুষঙ্গিক অনেক টাকা, সেই ক্ষেত্রে 2000 2500 টাকা পর্যন্ত ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে এটা কেন? এটা কি সত্যি শিক্ষার মানে গুণগত শিক্ষা হবে? এবং আমরা তাও লক্ষ্য করছি যে প্রত্যেকটা স্কুলের মধ্যে দেখুন গিয়ে যে সেখানে কোনো পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই, ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাস দিয়েই পড়াশোনা করছে, শিক্ষকরা বলছে যে পুরনো সিলেবাস অনুসারেই পড়াশোনা করো এবং পরীক্ষা হবে। তাহলে শিক্ষার কোথায় গুণগত মান? এবং রিসেন্টলি পত্রিকায় যে প্রকাশিত হলো 588টা বিদ্যালয়ে মাত্র 1জন শিক্ষক, ভাবা যায়? তাহলে এই অবস্থাতে তো বোঝা যায় যে রাজ্যের শিক্ষার সরকারি শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় নামছে। ফলে এই যে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীর একটা মানসিক চাপ, একদিকে টাকা জমা দেওয়া, আরেকদিকে 9ম শ্রেণী থেকে
ইংরেজি বিষয় হঠাৎ করে আচমকা তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে। এটা তো অবাস্তব এবং অকল্পনীয়। তাহলে এই বিষয়গুলো নিয়েই আমরা সোচ্চার হয়েছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্প যে সত্যি জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, জাতীয় শিক্ষানীতিতেই বলা হয়েছে যে শিক্ষার সমস্ত দায়ভার থেকে সরকার কোনো দায়িত্বভার নেবে না। ফলে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররাই টাকা জোগাড় করে দিয়ে শিক্ষার সুযোগ নিতে হচ্ছে। তাহলে এই প্রকল্প বাতিল করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমরা এসেছি। আমরা এখানে বিক্ষোভ সভা শেষেই আমরা মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান রাখতে চাই রাজ্যের ছাত্র সমাজ, সমস্ত শিক্ষানুরাগী মানুষের কাছে যে অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করুন। সরকারি শিক্ষা ব্যবস্থা যদি রক্ষা না হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই আহ্বানটুকুই আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে রাখতে চাই। আমি রামপ্রসাদ আচার্য, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি। নমস্কার। জবাব চাই, জবাব দাও। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলে দলে যোগ দেন। আজকের মিছিল থেকে আজকের মিছিল থেকে আওয়াজ করুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তাল বাহানা দিচ্ছে ডাক। সরনা সামনে এই নইলে সংগ্রাম, এই নইলে আন্দোলন। আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর। সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন, শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র
একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকতা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই, তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন, কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমি সৃজন দেব, এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক। শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব দাও। রাজ্যের 30,000-এর উপরে এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাক। আজকের এই মিছিলে দলে দলে সামিল। এখানে 30,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। সবাই মিলে এভাবে দাবি ক্লাস করানোর পর তারা পরীক্ষা নিবে এরকম ঘোষণা দিচ্ছে। গেট খুলতে
নেক্সট একটা চাবি দিলেই জ্বালাইছে জ্বালাইছে তানের একটা দেখ দাঁড়ান দাঁড়ান এটা লইছি না ইয়া বিষয় একটু বিচ্ছা গল্প করতো না কাগজ আছে দাদা এটা কি লোক আছে নি যারা নিব বেশি লাগা অত বেশি লাগা এটা কি আগে একবার চুরি হয়েছিল ছিল তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ডওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়ার আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উদ্ধার হয়েছে। আচ্ছা, কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত জুন মাসে কেস নেওয়া হয়েছে। মোট কয়টা? 3টা। আরে কি রে দুবাই দিতাছ দুবাই আবার সরস ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার বুটটা দিতেছেন বুটটা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেইখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ থেকে। কতগুলা গাছ প্লান্টেশন? আজকে 150 গাছ লাগানো হয়েছে, আরও লাগানো হবে। এই প্রসেসটা চলছে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ, যে গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি। যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে, এগুলি সবগুলো ম্যাক্সিমাম আমাদের লাগানো গাছ এখানে। এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ,
কিছু কিছু আমরা মানুষ খাবে, আর বাকিগুলো তো এখানে প্রচুর বানর আছে, বানরের ভোজনের ব্যবস্থা হবে এখানে। এটা ফার্স্ট ব্যাটালিয়নে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাটালিয়ন। খেলাতে পজিশন দিতে আমরা এখন তো লিগ আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুর্গা মায়ের পূজার উপলক্ষে মার আপনি দিছে দুর্গা মা সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদের এই নিউজ কাভারেজ করতে এসেছেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি কোণায় আমরা আমাদের পূজা আরম্ভকে সামনে নিয়ে যাব এবং বার্তা পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের এই পুজো আরম্ভ জীবনযাত্রা কীভাবে বাসস্থান তৈরি করেছে মানব সভ্যতা, প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। কত টাকা বাজেট এবছর? আমাদের এবার বাজেট 40 লক্ষ টাকা। কোথাকার কারিগর, সব কি রাজ্যেরই না বহিরাজ্যের? না, আমরা লোকাল দিয়ে সেরে করে করাচ্ছি। কলকাতা থেকে আমাদের শুধু কারিগররা যারা কাজ করবে তারা কলকাতা থেকে আসছেন, আর আমাদের কন্ট্যাক্ট দিয়েছি তাই আমাদের লোকাল। বসতিতে যারা বসবাস করবে ওরা কি আর্টিফিশিয়াল থাকবে না
অরিজিনাল কিছু? না, আমরা অ্যাকচুয়ালি বসতিটা কিভাবে তৈরি করেছে ওইটার উপর আমরা যাচ্ছি, কিভাবে বাসস্থান তৈরি করেছে, পরিবেশটা কিভাবে তৈরি করেছে, ওই রকমভাবে তৈরি করেছে। আমরা কোনো মানব জীবন বা মানে রিয়েল কোনো মানুষকে নিয়ে করছি না, আমরা ওটা সবটা আর্টিফিশিয়াল। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই থিম? আমরা থিম হচ্ছে আমরা যেমন কিছু কিছু মানব জীবনযাত্রার জন্য আমরা গাছপালা কেটে নিচ্ছি, বা আমরা পাহাড়ের যে শেপ ওইটা নষ্ট করে দিচ্ছি, যার জন্য পাহাড় ধসে পড়ছে। তো কীভাবে পরিবেশের প্রতিকূলতাকে অনুকূল আনিয়ে মানব সভ্যতার সাথে সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে পারি, দুইটা মানব সভ্যতা এবং প্রকৃতি দুই যাতে ঠিকভাবে বাঁচতে পারে ওইটার উপরে আমরা বোঝাতে চেষ্টা করছি, একটা বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরাবাসী। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছরে কি দর্শনার্থী টানতে সক্ষম হবেন? আমরা আশাবাদী যে আমাদের ক্লাবের প্রত্যেক অভিভাবকগণ, প্রত্যেক কর্মকর্তাগণ, এলাকাবাসীদের সহায়তায় আমরা আমাদের পুজো আরম্ভকে একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু করে উঠতে পারবো বলে আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি লালবাহাদুর পরিবার পঞ্চবটি দুর্গাপূজা কমিটি পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে আমাদের মহিলা, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভ। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়, আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন, এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করি।